কর্মমুখী রসায়নের আমরা আজকে দ্বিতীয় পার্টটা করব। তো একইভাবে আমরা কেমিস্ট্রির অর্থাৎ বইয়ের পাঠ্য বইয়ের যে বেস লাইনগুলো মানে এমসিকিউ রিলেটেড আলোচনাগুলি আসলে প্রাধান্য দিয়ে আলোচনা করবো আর কি। তো এখান থেকে সিকিউর আমি কিছু জায়গা বলে দেব, হয়তো জায়গাটা আমি গত ক্লাস পর্যন্ত পাইনি বা আজকে হয়তো দু একটা পাইতে পারি, তো ওগুলো এত গুরুত্বপূর্ণ না। এই অধ্যায় সিকিউর জন্য এখনও যে জায়গাগুলো আসলে ভ্যালিড সেগুলো আসলে পরে আছে আর কি। তো আমি এমসিকিউর বেস্ট করে আলোচনা করতেছি, একটু খেয়াল করো। এখানে আমরা আজকে যে জায়গা থেকে আলোচনা শুরু করবো সেটা হচ্ছে যে ফুড অ্যাডিটিভস। এটা আসলে কি? এটা হচ্ছে যে আমি একটা খাবার বানাই ফেলছি, মানে সাপোজ তুমি একটা আদা ময়দা দিয়ে চিনি দিয়ে তুমি একটা ক্যাক বানাইছো, তখন কিন্তু ক্যাক বলতেছে না, তখন কি বলতেছে? এটা পাউরুটি। তো এটার উপর কিন্তু বিভিন্ন ক্রিম দেওয়া হয়, আকর্ষণীয় করার জন্য বিভিন্ন কালারফুল করা হয়, আরও স্বাদ বা আরও গন্ধ ভালো করার জন্য বিভিন্ন কেমিক্যাল ইউজ করা হয়। এই যে কেমিক্যালগুলো ইউজ করতেছো মিষ্টি বাড়ানোর জন্য, কেমিক্যালগুলো বা স্বাদ বাড়ানোর জন্য, এগুলোকে বলা হয় ফুড অ্যাডিটিভস। যারা ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই শাখাটা রয়েছে, এটা খুব জনপ্রিয় একটা সাবজেক্ট। তো তাদের এই 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 রিলেটেড পড়াগুলো খুব ভালো করে পড়ে, ঠিক আছে? কেমিক্যাল সায়েন্স যারা পড়ে তারা এগুলো খুব ভালো করে পড়তে হয়। তো সেই ক্ষেত্রে আমি প্রথম এই টেবিলটা ওই পেজও আছে, এই টেবিলে আমি দুইটা ক এবং ঘ এই দুইটা একটু ভালো করে পড়তে বলবো। কী কী পড়তে হবে সবগুলো একটু ভালো করে দেখতে হবে ওভারঅল, বাট কী কী পড়তে হবে সবগুলোর সেটা হচ্ছে যে এটার নামটা কী বা সংখ্যা দেখতে ভালো করে দেখবা, কত পিএস এর ভিতরে কাজ করে বা রেঞ্জটা কত, বা কত এর নিচে কত এর বেশি হলে সে ভালো কাজ করে, কেন ব্যবহার করতেছো, কোথায় ব্যবহার করতেছো, ঠিক আছে? এবং এটার অনুমোদিত হচ্ছে যে ঘনমাত্রাটা কত ভিতর রাখতে হয়। কারণ আমি কেমিক্যাল ইউজ করতেছি আমার স্বাদ বাড়ানোর জন্য, গন্ধ বাড়ানোর জন্য বা রং করে আকর্ষণীয় করার জন্য, কিন্তু আমি এটা খাওয়ার পর আমি অসুস্থ হয়ে গেলাম, তাহলে তো হবে না। তাহলে এটা নির্দিষ্ট রেঞ্জের পিএম বা ঘনমাত্রার মধ্যে রেখে এটাকে ব্যবহার করতে হবে। যেমন আমরা যে ক্যাকগুলো খাই বাজার থেকে, এগুলো পার্সোনাল অপিনিয়ন, এগুলো কিন্তু এতটা ভালো না। ইচ্ছে মতো ক্রিম মাইরা দেয়, ক্রিমের ভিতরে যে রঙগুলো করা হয় এগুলো আদৌ ভালো কি না, আমরা কিন্তু গপ গপ করে খাইতেছি, কারণ হ্যাপি বার্থডে পালন করতেছি ক্যাক নিয়ে, তারপর পাগল হয়ে ইচ্ছা মতো খাই, এবং ছোটো যে বাচ্চাগুলো আছে তাদেরকেও খাই। বাট এদের এই যে কালারগুলো ব্যবহার করা হয়েছে ক্যাকের মধ্যে, এটা কি ভালো কি না, এটার হচ্ছে যে অনুমোদিত মাত্রা আসলে মেনে চলছে কি না, বা কম দামের কিছু ব্যবহার করে দিয়েছে কি না, কিছুই খেয়াল করি না, খালি গপ গপ করে আমরা ক্যাক খাই। তো এক্ষেত্রে আমি প্রথম এই দুইটাই একটু পড়তে বলবো। কী কী? যেমন সোডিয়াম হচ্ছে বেনজয়েড, এটার ব্যবহারের উদ্দেশ্য কী? এটা ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে যে খাবার ভিতরে ইস্ট, মোল্ড বা বিভিন্ন অণুজীব এগুলোকে ধ্বংস করা। এবং এই সোডিয়াম বেনজয়েডটা কোথায় ব্যবহার করা হয়, এর আগের ক্লাসে এটা আলোচনা করা হয়েছে অলরেডি, যে ফলের রস, আচার, জেলি, পাউরুটি, বিস্কিট বা সফট যে ড্রিঙ্কগুলো রয়েছে সেখানে আমরা এটা ব্যবহার করি, এবং তার অনুমোদিত যে মাত্রা বা ঘনমাত্রা রয়েছে সেটা হলো 200 ppm। এবং আরও একটা ভালো করে পড়ে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার, যাকে আমরা বলি। তো এটার ঘনমাত্রাটা কত? ঘনমাত্রা হচ্ছে 6 থেকে 10%। ঘনমাত্রা প্রকাশের বেশ কয়েকটা একক আছে, শতকরা তার মধ্যে একটা একক পদ্ধতি, ppm, bpm, এরপর হচ্ছে যে মোল পার লিটার, এগুলো প্রতিটাই হচ্ছে ঘনমাত্রা প্রকাশের এক একটা ইউনিট, ঠিক আছে? এবং এটা কোথায় ব্যবহার করা হয় জানো? সেটা হচ্ছে আচার, চাটনি, সসের মধ্যে। কেন? কারণ ইস্ট, মোল্ড, ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য, বা এগুলো যাতে খাদ্যের মধ্যে তাদের নিজেদের অ্যাক্টিভিটি বা বংশবিস্তার না করতে পারে সেজন্য, বা জন্মাতে না পারে। এবার সবগুলোর কথা এখানে বলছে, একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। এবং এই জায়গা থেকে এখানেও দেখো ওটার ধারাবাহিকভাবে এখানেও আলোচনা করছে। এখানে এখানে ফুড অ্যাডিটিভসের মধ্যে এই যে 4 নাম্বার যেটা রয়েছে সরবিটল, এটাকে একটু ব্যবহার করতে হবে, মানে এটা একটু পড়তে হবে ভালো করে। এটা হচ্ছে যে মিষ্টি করতে, খাবারকে মিষ্টিকারক করতে ব্যবহার করা হয়। মিষ্টি ছাড়া ভিন্ন মিষ্টিকারক, মানে চিনি ছাড়া ভিন্ন মিষ্টিকারক মানে কি? যে আমি খাদ্যকে একটা খাবারকে মিষ্টি করার জন্য আমরা কী ব্যবহার করি? চিনি ব্যবহার করি, সিরকা ব্যবহার করি, তাই তো? বাট এখানে চিনি ব্যবহার না করে একটা খাবারকে আমি যদি মিষ্টিকারক করতে চাই সেক্ষেত্রে আমি কী ব্যবহার করবো? সরবিটল। এখন এটা কখন লাগে? শিশুদের দাঁত পোকায় ধরে যাচ্ছে, একটা ডায়াবেটিস রোগী, সে তো সব খাবার খেতে পারবে না, তার জন্য খাবার বাছাই করা, তাহলে তারও তো মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করতেছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা ওই একটা খাবারকে যদি মিষ্টি জাতীয় করার ইচ্ছা হয় বা চিনি ছাড়া, তাহলে সেই ক্ষেত্রে আমরা সরবিটল ইউজ করব। যেমন ল্যাকটোজ একটা বিস্কিট আছে, এটা ডায়াবেটিস রোগীরা খেতে পারে। এভাবে হয়তো বাজারে আরও অনেক খাবার আছে যেগুলো হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য আলাদা করে ফ্যাক্টরিতে এগুলো উৎপাদন করা হয়। তো এই ক্ষেত্রে এগুলো যে উৎপাদন করে, যেমন এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছ E420, এটার মানে কি? এটা হচ্ছে ইউরোপিয়ান কমিউনিটি কর্তৃক একটা অনুমোদিত ফুড অ্যাক্টিভিটির নির্দিষ্ট নাম্বার।
যেমন সেই ক্ষেত্রে সরবিটলের নাম্বারটা হচ্ছে মানে ইউরোপিয়ান কমিটি দিছে, আর 424 হচ্ছে তার নাম্বার বা অনুমোদিত একটা কোড। এরপর এখানে কিছু ছোটোখাটো ক্ষয়ের কোশ্চেনগুলো আছে, এগুলো চর্চা করবা। যে কোনো গাণিতিক বইয়ের সমস্যার সমাধানে সেখানে দেখবে যে এগুলো আলাদা করে সলিউশন করে বা প্রশ্নগুলো উত্তর করে দিয়েছে। এরপর আমরা ক্যানিং বা হচ্ছে কোটাজাতকরণের মূল নীতিতে যাব। এটা একটু এখানে একটা সিকিউ জায়গা আছে, সেটা হয়তো কলেজের পরীক্ষাগুলোতে দেয়, সেটা আমি বলে দেবো। তার আগে আমি সিকিউর লাইন নিয়ে কথা বলি। এখানে বলছে যে খাদ্যবস্তু যখন বেশি অম্লীয় হবে, অম্লীয় মানে 4.6 অপেক্ষা যখন পিএইচটা কম হবে, তার মানে বেশি অম্লীয়, তখন আমরা সেখানে যেই পরিমাণ তাপমাত্রা ইউজ করবো সেটা হলো 82 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। আর এখানেও আরেকটা কথা বলি যে ক্যানিং বা কোটাজাতকরণ কি, একটা নির্দিষ্ট হচ্ছে যে কোটার ভিতরে রেখে কোটাজাত করে ঢাকনি দিয়ে সেখানে যাতে বায়ু প্রবেশ করতে না পারে, বায়ু বেরও হতে না পারে, ওই অবস্থায় রেখে একটা হাই টেম্পারেচার সেটাকে ওই খাবারটাকে হচ্ছে যে উত্তপ্ত করা হয় সংরক্ষণের জন্য। উত্তপ্ত করলে হয় কি, উত্তপ্ত করলে তোমার যে এই খাবার ভিতরে যে অণুজীবগুলো আসলে থাকবে সেগুলো আসলে কী হবে, মরে যাবে, বা এরা হচ্ছে আসলে বাঁচতে পারবে না সেই জায়গায়, এই জন্যই দেওয়া হয়। এখন সব খাদ্যবস্তুর জন্য তো একই রকম তাপমাত্রা প্রয়োগ করা হয় না, যেগুলো একটু বেশি অম্ল সেখানে কম তাপমাত্রা অর্থাৎ 82 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করলেই হয়ে যাবে। বাট যে খাদ্যবস্তুগুলো একটু কম অম্লীয় মানে হচ্ছে তাদের পিএস হচ্ছে যে আমার 4.6 অপেক্ষা বেশি, পিএস বেশি মানে তো কম অম্লীয়, যেমন মাছ মাংস, সেই ক্ষেত্রে আমি 115 থেকে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেই ক্ষেত্রে এটাকে উত্তপ্ত করা লাগবে। এখানে আরও বিভিন্ন প্রকার কথা বলেছি, সেগুলো অবশ্যই প্রতিটা লাইন পরে একটু আগাতে হবে। নাও আসো কোটাজাতকরণ প্রক্রিয়া বা ক্যানিং প্রসেসটা কি। এই 3টে স্তর আছে। আমার একটা ক্যানিং প্রক্রিয়া বা কোটাজাতকরণ প্রক্রিয়া, একটা খাবারকে আমি সংরক্ষণ করতে চাইলে তার 3টা লেভেল বা 3টে স্তর থাকবে, এবং প্রতিটা স্তরে এক একটা ধাপ রয়েছে। সে প্রতিটা ধাপ খুবই সিম্পলি, আমি বিশ্বাস করি যদি একটু ভালো করে রিং পড়তে পারো তো এটার আনসার করতে পারবা। সিকিউতে আসলে এটা আনসার করার কোনো ব্যাপারই না, যদি এটা মনে রাখতে পারো। এই কথা নিজের ভাষায়, এগুলো নিজের ভাষায় লিখবা। এরপর আসো, বা প্রশ্ন এখানে একরকম হতে পারে এমসিকিউর জন্য বলে রাখি, সেটা হলো যে ব্লান্সিং বা সিদ্ধ করা, ব্লান্সিংই দিবে। তো ব্লান্সিং হচ্ছে যে কোটাজাতকরণের কততম স্তর, প্রশ্ন হতেই পারে এরকম, যে কোনো একটা অপশন বলে দিতে পারে যে কততম স্তর, এরকম প্রশ্ন করবে। বা নিচের কোনটি কোটাজাতকরণ প্রক্রিয়ার 3য় স্তর। তো এই জন্য একটু সিকিউর প্যাটার্নে পড়ার পাশাপাশি এমসিকিউ প্যাটার্নেও এটাকে একটু জাস্টিফাই করবা। দ্বিতীয় স্তরে আমরা 1 নাম্বার দেখব ব্লান্সিং বা সিদ্ধ করা। সেখানে আমরা এমসিকিউর একটা কোড লাইন পাবো, সেটা হলো ব্লান্সিংটা কী, কতেও প্রশ্ন করা হয়। এটা হলো যে খোসা ছাড়ানো বা টুকরা করা কাঁচা খাদ্যবস্তুকে ফুটন্ত পানিতে বা ফুটন্ত পানি বাষ্পে 5 থেকে 10 মিনিট উত্তপ্ত করা হয়, এই প্রক্রিয়াকে ব্লান্সিং বলা হয়। ব্লান্সিংটা মূলত কেন করা হয় আমি বলি, সেটা হলো এটা করার মাধ্যমে আমাদের ওই যে খাবারটাকে আমি উত্তপ্ত করতে চাই সেটা থেকে আর কোনো অঙ্কুরোদ্গম বা বীজ তৈরি হবে না। এটা বিশেষ করে করা হয় যেগুলো বীজ, যেমন খেজুর, যেগুলো থেকে বীজ বা অঙ্কুরোদ্গম তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোর। যেমন সৌদি আরব থেকে যে খেজুরটা, সেগুলো কিন্তু সিদ্ধ বা বিভিন্ন কোটাজাতকরণ বা মোট কথা প্রক্রিয়াজাত হয়ে এই দেশে আসতেছে, ঠিক না? তো সেই ক্ষেত্রে ওগুলো থেকে কিন্তু আর কোনোভাবেই, এই যে আমি দীর্ঘদিন খেজুরটাকে তারা সংরক্ষণে রাখছে, যদি এই কাজটা না করতো তাহলে খেজুর থেকে গাছ কিন্তু হয়ে যেত, বাট গাছ কিন্তু হচ্ছে না, ঠিক না? তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এরপর রয়েছে তোমার 3য় স্তরের একটা অংশ, সেটা হলো অ্যাডজাস্টিং সিলিং। খাদ্যবস্তু ও ক্যানিং তরল ভর্তি কোটাকে উত্তপ্ত করে এর ভিতরে সমস্ত বায়ু বা অক্সিজেন বের করে দেওয়া হয়। এই যে প্রক্রিয়াটা, মানে অক্সিজেন বা বায়ু বের করে দেওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় অ্যাডজাস্টিং। আর সিলিং কি, সিলিং হলো মানে দরজা দিয়ে দেওয়া, মানে আমি যে কোটাটা এই মুহূর্তে যে কোটাটা থেকে আমি অক্সিজেন বা বায়ু বের করে দিয়েছি যাতে ব্যাকটেরিয়া অণুজীব জন্মাতে না পারে, বের করে দেওয়ার পরে কোটার মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেওয়ার নামই হচ্ছে সিলিং। এই যে বলে না সিল করে দিছে, তালায় সিল করে দিছে বা রোম সিল করে দিছে, এর মানে কি? এর মানে হচ্ছে যে এই রুমের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট কর্তৃপক্ষ যদি না চায় তাহলে ওই রুমের দরজা খোলা যাবে না। তো একইভাবে কোটার ক্ষেত্রেও সেরকম, কোটার ওই যে মুখটা বা হচ্ছে যে মুখটা ভালো করে লাগিয়ে দেওয়া। এরপর হচ্ছে যে রিটার্টিং বা নির্বীজকরণ একটু আগে বলে ফেলছি, যাতে আমার ফল সবজির ক্ষেত্রে থেকে যাতে কোনো স্পোর যাতে নষ্ট হয়, মানে যাতে করে আমার হচ্ছে যে নতুন কোনো উদ্ভিদ সেই খাদ্য যেটাকে আমি সংরক্ষণ করতে চাচ্ছি সেখান থেকে যাতে না জন্মায়। সেই ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট উত্তপ্ত করতে হবে, তখন ব্যাকটেরিয়ার স্পোর বিনষ্ট হয়। এই প্রক্রিয়াকে বলা হয় রিটর্টিং বা নির্বীজকরণ। তো এরপর এখানে বেশ কিছু কয়েক পেজ আমি শুধুমাত্র রিডিং করার জন্য বলবো। আমি এখানে একটু ফুড লেখার নিয়ে একটু কথা বলি।
ফুড লেকার হলো ফুড ক্যানিংয়ের কাজে ব্যবহৃত ধাতব ক্যানের ভিতরে প্রলেপ দেওয়ার জন্য উপযুক্ত প্রাকৃতিক অথবা কৃত্রিমভাবে তৈরি করা হয়। কৃত্রিমভাবে তৈরি করলে সেগুলোর নাম হচ্ছে ফেনোলিক ইফক্সি অথবা বিনাইল বেনজিনের একটি দ্রবণ। ঠিক আছে, তাহলে এটা একটা মূলত একটা আমি যদি প্রাকৃতিকভাবে বলি যে একটা প্রলেপ তৈরি করা, যে খাদ্য দ্রবণের উপর আমি একটা প্রলেপ দিয়ে রাখলাম, ফুড লেয়ার আর কি। জাস্ট ওই লেয়ারটা দিলে কি হয়, নিচের খাদ্যবস্তুগুলো সংরক্ষণে থাকবে। বা এটাকে প্রাকৃতিকভাবে তৈরি না হলে কৃত্রিমভাবে এই পদার্থগুলো তৈরি করে একটা লেয়ার দেওয়া হয়। এই তার দ্রবণের নামই হচ্ছে ফুড লেয়ার। এরপরে এই জায়গাগুলো জাস্ট পড়লে পারবা, এখানে আমি কিচ্ছু আলোচনা করবো না, বিকজ এটা খুবই সিম্পলি আমি মাছের কোটাজাতকরণে সেখানে একটু যাব। মাছের যে চর্বি আছে সেক্ষেত্রে মাছের এই চর্বি ভিটামিন এ ও ডি এর প্রধান উৎস, অর্থাৎ মাছের চর্বি থেকে তুমি এ এবং ডি পেতে পারো। মাছের মধ্যে যে থাকে সেখানে প্রোটিন কত পার্সেন্ট থাকে এবং হচ্ছে চর্বি বা খনিজ লবণ ভিটামিন কত পার্সেন্ট থাকে সেগুলো জাস্ট একটু রিডিং, এত ডিটেলসে পড়ার দরকার নেই, কারণ এগুলো পরীক্ষার আগে চোখ বোলাতে হয়, এগুলো এমনিতে মনেও থাকবে না পড়লে। আমরা এখানে পড়ব ব্লাঞ্চিং বা কোটা ভর্তিকরণ। বলতেছে বাষ্পীয় চুল্লিতে মাছকে সিদ্ধ করে মাছের গন্ধ দূর করতে হবে। এতে মাছের অণুজীব মানে মাছের ভিতরে যে অণুজীবগুলো থাকে সেগুলো মারা যায়। গরম মানে ভালোভাবে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করলে অবশ্যই মারা যেতে বাধ্য এগুলো। ভিতরে জিঙ্ক অক্সাইড প্রলেপযুক্ত সালফার প্রতিরোধক কোটাকে মাছের টুকরোগুলোকে ভর্তি করা। তাহলে কী প্রলেপযুক্ত? তাহলে আমরা একটা কাগজ নিব, সেটা হবে জিঙ্ক হাইড্রোক্সাইড বা জিঙ্ক অক্সাইড, এরকম প্রলেপযুক্ত সালফার প্রতিরোধক একটা কাগজের টুকরা ভালো করে মাছের টুকরাগুলোকে হচ্ছে আমি ভর্তি করব। আবার এটা খালি কাগজ না, টুকরো হতে পারে, এটা কাগজের টুকরোর মধ্যে হতে পারে, কোটা হতে পারে, এর ভিতরে আমরা ভর্তি করবো। মোট কথা হচ্ছে এটা। তাই কিসের তৈরি সেটা পরীক্ষার জন্য এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আসো ক্যানিং দ্রবণ যোগ অ্যাডজাস্টিং সিলিং রিটর্টিং। এক্ষেত্রে 2% সোডিয়াম বা খাদ্য লবণ এবং 2% চিনি দ্রবণ যোগ করা হয়। এটা একটু মনে রাখবা, ক্যানিংয়ের দ্রবণের বা অ্যাডজাস্টিংয়ের ক্ষেত্রে আমরা কত পার্সেন্ট চিনি দ্রবণ বা কত পার্সেন্ট খাদ্য লবণ ব্যবহার করি, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এরপরে মাংসের কোটাজাতকরণ। মাংসের হচ্ছে যে আমাদের পশুর মুরগির, তারপরে মাংসের উৎপাদন, এটা হচ্ছে যে পানি, সেখানে কী কী থাকে আর কি, উপাদানগুলো কী কী, 75% পানি থাকে, প্রোটিন কত পার্সেন্ট, মানে এগুলো পার্সেন্টেজ একটু দিয়েছে। আর এখানে আবার একটু বলে রাখি, এই যে এমসিকিউগুলো এখানে পাচ্ছ, এই যেমন দেখো একটাকে যেটা বুঝলাম সেই এমসিকিউটা এখানেই আছে, যে মাংস কোটাজাতকরণের নিচের কোনটি যোগ করা হয়, কত পার্সেন্ট লবণ, কত পার্সেন্ট চিনি, কত পার্সেন্ট সঠিক অ্যাসিড, এবং কোনটা সঠিক সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, এটা বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এরপর আসো এই দুইটা পেজ রিডিং, জাস্ট ফর রিডিং। আমরা এখন যে আলোচনাটা করব সেখান থেকে একটা এমসিকিউ আসবে, এটা ফরজ মানে আসবেই। ঠিক আছে, সেটার টপিকটার নাম কি? সাসপেনশন অ্যান্ড কোয়াগুলেশন। এই জায়গাটা আসলে সপ্তম শ্রেণীতে যখন ছিল তখন থেকে এই শব্দগুলো আসলে দেখতেছো, বিশেষ করে সাসপেনশন অনেক আগেই দেখেছো, হয়তো কোয়াগুলেশন দেখো নাই। তো আমরা সেখানে একটু যাব এবং এগুলো ডিটেলস আলোচনা করব, কিছু টেবিলও থাকবে, এগুলো একটু পড়তে হবে। আমরা আজকে এখানে পড়ায় এখানে আসলে রেখে দিব, মানে সাসপেনশন এবং কোয়াগুলেশনের মধ্যেই। তো এখানে একটু স্লো যাব, একটু খেয়াল করবা। রসায়নের ভাষায় আমরা সব মিশ্রণকে দুই ভাগে বিভক্ত করতে পারি। সব মিশ্রণকে, একটা সমসত্ব একটা অসমসত্ব। সমসত্ব মিশ্রণ মানে স্বচ্ছ মিশ্রণ বা দ্রবণ, যেমন সোডিয়াম ক্লোরাইড পানিতে মিক্সার করলে যা হয়। আর অসমসত্ব মানে হচ্ছে অস্বচ্ছ মানে ঘোলাটে, যেমন বালি, পানি, এরপর হচ্ছে যে চুনের পানি, এগুলো মিক্সার করলে যা হয় আর কি। এখন অসমসত্বীয় মিশ্রণ থেকেই বা অসমসত্বীয় মিশ্রণের মধ্যে কি কি হতে পারে? এটা কলয়েড হতে পারে। কলয়েডের ক্ষেত্রে কলয়েডের ভিতরে থাকা অণুগুলো যে পার্টিকেলের যে রেঞ্জ ডায়ামিটার, সেটা হবে যে তোমার 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার। এরপরে তৈরি হতে পারে সাসপেনশনের আরেকটা রূপই হচ্ছে কোয়াগুলেশন, এবং নিচে জমা হতে পারে অদক্ষে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটু চলে যাব, কখন আমরা কাকে দ্রবণ বলবো, কখন কাকে আমরা কলয়েড বা সাসপেনশন বলবো। এই জায়গাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি বারবার বলতেছি 5 স্টার 7 স্টার দিতে পারো। একটা দ্রবণের ভৌত অবস্থাতে সে হচ্ছে মিশ্রীয়, মানে সমসত্তর মিশ্রীয়। তার কণার যে ব্যাস মানে ডায়ামিটার, সেটা হচ্ছে 0.1 থেকে 2 ন্যানোমিটার। এবং এটার ভিতরে যে কণাগুলো, ওটা যেহেতু মিশে যাবে, সমসত্ব মানে কি দ্রবণে ভালো করে মিশে যাওয়া, এই কণাগুলোকে তুমি দেখবা না। এটার মধ্যে যে গতি তুমি দেখবে সেটা হচ্ছে ব্রাউনীয় গতি। কী গতি?
গতির নাম হচ্ছে ব্রাউনীয় গতি। ব্রাউনীয় গতি একটু পরে হয়তো সময় হলে আজকে আলোচনা করব, না এটা পরে দেখা হবে। মানে ব্রাউনীয় গতি নিয়ে আলাদা টপিক আছে, সেটা আলোচনা করা হবে। তাহলে আমার দ্রবণের মধ্যে ব্রাউনীয় গতি মানে ব্রাউনীয় কোনো গতি নাই। আলোর বিচ্ছুরণ এবং টিনটাল প্রভাব কোনটা আছে কোনটা নেই? আলোর বিচ্ছুরণ প্রভাব হয় না, টিনটাল প্রভাব নেই, কোনোটাই নেই। আলোর বিচ্ছুরণ হয় না, টিনটাল প্রভাব নাই, মানে আমার দ্রবণের মধ্যে এই দুটার কোনোটাই হয় না। মিশ্রণের স্থিতি, দ্রবণ একটা সুস্থিতি, মানে এটার এমন না যে দ্রবণ তৈরি হয়েছে এরপরে এখান থেকে আবার অদক্ষে পড়বে, এমন না। দ্রবণ তৈরি হয়েছে মানে তৈরি হয়েছেই, এটা এইভাবেই মিশ্রিত মানে অদৃশ্য অবস্থায় থাকবে। উদাহরণ কি? আমার দ্রবণের উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ এবং গ্লুকোজের দ্রবণ, এগুলো হচ্ছে যে দ্রবণ, এটা সম্পূর্ণ নামই হচ্ছে দ্রবণ। কলয়েড কখন বলবো? কলয়েডের ভৌত অবস্থা হচ্ছে অসমসত্ব, মানে বা অস্বচ্ছ। এটা কখন এটাকে অসমসচ্ছ বলবো বা অস্বচ্ছ বলবো? সেটা যখন আমার কোনার ব্যাসটা আমার 2 থেকে 500 ন্যানোমিটারের হবে, তখন এটাকে আমরা কলয়েড বলতে পারি। এবং কলয়েডের এটাকে আলট্রা মাইক্রোস্কোপ দিয়ে দেখলে এটাকে দেখা যায়। এটাকে দেখাই যায় না, এটাকে আলট্রা মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। আর এটার মধ্যে ব্রাউনীয় গতি আছে, এটার মধ্যে ছিল না। যখন পার্থক্য করে পড়তে পারবা তখন আরও ভালো লাগবে। এরপর এটা আলোর বিচ্ছুরণ হচ্ছে ঘটে এবং টিনটাল প্রভাবও আছে, তার মানে এটার মধ্যে দুইটাই আছে। এটার মধ্যে একটাও ছিল না, এটার মধ্যে দুইটাই আছে। এরপরে মিশ্রণে এটা হচ্ছে কলয়েড সুস্থিত, মানে এটা একই। উদাহরণ হচ্ছে দুধ, বাটার, মিল্ক অফ ম্যাগনেসিয়া। পরীক্ষার জন্য এক্সাম্পলগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ, বারবার বলতেছি। মানে এই টেবিলটার এমন কোনো অংশকে আমি বাদ দিতে পারবো না যেটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ না। এটা দিয়ে দেখবে যে কোনো টাইফার যদি কোনো বইয়ের এমসিকিউ প্র্যাকটিস করে দেখবে যে অনেক এমসিকিউ। এরপর আসো সাসপেনশন। অসমসত্ব, মানে এটা অসমসত্ব বা অস্বচ্ছ মিশ্রণ, এবং এটার যে কণার ব্যাস সেটা হচ্ছে 500 ন্যানোমিটার থেকে কী হতে হবে? বেশি হতে হবে। তার মানে এটাকে সাধারণ মাইক্রোস্কোপ যেগুলো আছে বা আমরা খালি চোখে অনেকাংশে দেখতে পারবো, যাতে চোখ ভালো আর কি। এবং এটার ব্রাউনীয় গতি নাই। তাহলে ব্রাউনীয় গতি শুধু কার আছে? কলয়েডের আছে। এরপরে দেখো এটার আলোক বিচ্ছুরণ ঘটে, এরও ঘটে বাট এর ঘটে না। এর টিন্ডাল প্রভাব নেই, এরও নেই, বাট এর টিন্ডাল প্রভাব আছে। তাহলে এগুলো একটু কম্পেয়ার করে পড়বা, কার আছে না কার নাই, কার দুইটাই আছে কার একটাও নাই। ঠিক আছে, এর একটাও নাই, এর একটা আছে, কোনটা? আলোর বিচ্ছুরণ ঘটে, এর দুইটাই আছে। এরপর এটার উদাহরণ, এটা হচ্ছে সাসপেনশন অস্থায়ী, মানে তৈরি হয়েছে আবার কিছুক্ষণ পরে এটা কলয়েডও হয়ে যেতে পারে, ঠিক না? এটার উদাহরণ হচ্ছে রক্ত। এরপর হচ্ছে কলেরা ভ্যাকসিন, পানিতে কাদার মিশ্রণ। এগুলো হচ্ছে সাসপেনশনের উদাহরণগুলো বারবার বলতেছি, প্রতিটা জায়গায় গুরুত্বপূর্ণ, এই প্রতিটা কলাম, প্রতিটা সারি, ঠিক আছে? নাও আসো আমরা কলয়েডে যাব। কলয়েডে বলা হয়েছে যে কলয়েডের উদাহরণ হলো দুধ বা মিল্ক। প্রকৃতপক্ষে দুধ হলো কলয়েড শ্রেণীর একটি ইমালশন। একটি কি? ইমালশন। এখন আবার প্রশ্ন জাগবে যে হোয়াট ইজ ইমালশন? ওদিকে আলোচনা করা হয়েছে কিনা, যাক এটা নেক্সট ক্লাসে আলোচনা করাবো হোয়াট ইজ ইমালশন, কারণ এটা নিয়ে আলাদা আরও টপিক, মানে কলয়েডের আরও ক্লাসিফিকেশন অনেক আছে, সেটা আমি বলবো। আজকে আমরা একটু চালিয়ে যাই। তাহলে দুধ হলো ওয়ান কাইন্ড অফ, বাট কলয়েডের ভিতরে, বাট দুধ হলো ওয়ান কাইন্ড অফ ইমালশন। কলয়েডটা অসমসত্ব, সেটা আমরা দেখেছি। কলয়েডের সংজ্ঞাটা কি বলছে? যখন কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের 2 থেকে 500 ন্যানোমিটার আকারের সূক্ষ্ম কণাগুলো অপর কোনো কণা, গ্যাসীয় অথবা কঠিন পদার্থের মাধ্যমে বিস্তারিত হয়ে একটি অসমসত্ব মিশ্রণ তৈরি করবে, তখন আমরা ওই অস্বচ্ছ বা ওই অসমসত্ব মিশ্রণটাকে বলতেছি কলয়েড। যেমন দুধ, জিলেটিন, গাম, ঠিক আছে? কলয়েডের দশা বা ফেজ, কলয়েডের দশা অথবা ফেজ। প্রতিটি কলয়েড 2টি দশা বা 2টি মাধ্যমে থাকে। প্রথমটি পরিমাণে বেশি থাকে, একে বিস্তার মাধ্যম, খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বিস্তার মাধ্যম, আর দ্বিতীয়টি হচ্ছে যেটা পরিমাণে বেশি থাকে তার নাম হচ্ছে বিস্তার মাধ্যম। মানে আমরা দ্রবণ আর দ্রাবকের কথা যেটা বলতাম না, লাইক এস দ্রাবক। আর দ্বিতীয়টি পরিমাণে কম, মানে লাইক এস দ্রব। একে বিস্তারিত বস্তু বা ডিসপার্স ফেজ বা সাবস্টেন্স বলে। তাহলে একটা হচ্ছে মিডিয়াম, যার পরিমাণ বেশি, আর একটা হচ্ছে সাবস্টেন্স বা ডিসপার্স ফেজ। একটা হচ্ছে ফেজ, একটা হচ্ছে মিডিয়াম। মিডিয়াম মানে বেশি, ফেজ হলে কম, ঠিক আছে? দুধের বেলায় ডিসপার্স মিডিয়ামকে আর ডিসপার্স ফেজকে বলছে সেখানে বিস্তারিত বস্তু কণা,
বিস্তারিত বস্তু কণা মানে কি? আমার হচ্ছে যে সাবস্টেন্স বা ডিসপার্সড ফেজ, সেটা হলো চর্বি বা প্রোটিন দুধের ক্ষেত্রে। এবং মিডিয়াম মানে ডিসপারশন মিডিয়াম হলো পানি, পরীক্ষা আসে কিন্তু। বাটারের বেলায় আমার হচ্ছে যে ডিসপার্সড হচ্ছে যে ফেজ বা সাবস্টেন্সকে পানির গুচ্ছ অণু, এবং মিডিয়াম হচ্ছে চর্বি ডেলা। মিল্ক অফ ম্যাগনেসিয়ার ক্ষেত্রে কে কি এটা, মিল্ক অফ লাইমের ক্ষেত্রে কে, কলয়েড ধর্মের। তাহলে এখানে 4টা এক্সাম্পলের মধ্যে কোনটা ডিসপারশন মিডিয়াম, কোনটা ডিসপারশন ফেজ বা সাবস্টেন্স সেটা দেওয়া আছে। বাংলা টার্ম ইংলিশ টার্ম দুইটাই শিখতে হবে। এবার আসো কলয়েড, এটার বিশেষ ধর্ম রয়েছে। যেমন কলয়েডের বৌদ্ধ ধর্মের মধ্যে রয়েছে আমাদের ব্রাউনীয় গতি এবং টিন্ডাল প্রভাব। আমরা নেক্সট ক্লাসে ঠিক এই জায়গা থেকে শুরু করব, ব্রাউনীয় গতি এবং টিন্ডাল প্রভাব থেকে। এবং কলয়েড নিয়ে আলাদা কিছু কথাও রয়েছে। কলয়েডের জায়গাতে থেকে অনেক সময় এই কলয়েড থেকে একটা এমসিকিউ দিয়ে দেওয়া হয়। বিভিন্ন এডমিশনে যখন যাবা এই জায়গাগুলো এত গুরুত্ব সহকারে দেখানো হবে বা এগুলো এত এমসিকিউ প্র্যাকটিস করবা, মানে বলার বাহিরে আর কি। তো এখন একটু ভালো করে দেখো যাতে আমাদের বোর্ড কোশ্চেনে আসা এমসিকিউতে ভালোভাবে দিতে পারো। তো আজকে এই পর্যন্তই থাকলো। তো এই পর্যন্ত একটু ভালো করে দাগিয়ে পড়ে ফেলবা।